লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা ধবলসুতি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনে ব্যর্থ হয়ে সেই ৩ নারীকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার মধ্যরাতে ১৬ ঘড়িয়া সীমান্ত দিয়ে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তারা জানায়, গতকাল ভোরে ওই ৩ নারীকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীরা এতে বাধা দিয়ে নারীদের পুনরায় ভারতের ভূখণ্ডে ফিরিয়ে দেয়। ফলে কাঁটা তারে বেড়ার এপাশে প্রায় ২০ ঘণ্টা ফেলে রেখে মধ্যরাতে ওই ৩ জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে তলিয়ে গেছে সড়ক, মহাসড়ক। ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে জনভোগান্তি চরমে পৌঁছেছে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। এদিকে বন্যা ও পাহাড়ি ধসে গেল ৬ দিনে প্রাণ গেছে ৪৩ জনের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বন্যার সঙ্গে নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছে পাহাড়, যেন এক মৃত্যুদূত। গত কয়েকদিনে চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ের বুক ভেঙে প্রাণ গেল নারী, শিশুসহ ৪৩ জনের। এর মধ্যে ২৩ জন মারা যান কক্সবাজারে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী যেন এক জলনগরী। বৈরী আবহাওয়া, বিপাকে শ্রমজীবী মানুষ। ৫ দিন পর চালু হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল। নতুন করে পানি বেড়েছে চট্টগ্রামের বেশ কিছু এলাকায়। পানিতে হাবুডুবু খাচ্ছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী লাখ লাখ মানুষ, দুর্ভোগ সীমাহীন। তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য এগুলি দিব। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় বাগাইছড়িতে নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও রাঙামাটিতে পানিবন্দী শত শত পরিবার। বসত বাড়ি তো ডুবে গেছে, তারপরে দোকানও ডুবে গেছে। এখন বসত বাড়ি শুকাইছে, কিন্তু আমাদের তো খাবার দাবার নাই, এখন খাবারের ব্যবস্থা নেই। আমার কোনো থাকার ব্যবস্থা নেই, কোনো খাওয়ার ব্যবস্থা নেই। বাচ্চা কাচ্চা লইয়ে এই জায়গায় দাঁড়ায়। বান্দরবনে বন্যা, পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। জেলার সঙ্গে আঞ্চলিক ও সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। খাগড়াছড়িতে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দীঘিনালায় এখনও প্লাবিত ১৫০ শতাধিক পরিবারের বাড়িঘর। তলিয়ে আছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার ৫০ গ্রামের জনপদ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বাড়িঘর, মূল্যবান সম্পদ হারিয়ে দুর্গত অনেকের হাহাকার খোলা আকাশের নিচে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। রাত থেকে টানা ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতায় সপ্তাহের প্রথম কর্মদিবসে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকার জনজীবন। ঢাকার বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, নিম্ন আয়ের কর্মজীবী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীরা। জলাবদ্ধতা, যানজট ও যানবাহনের সংকটে নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিয়ামুল আজিজ সাদিক। ব্যস্ততম নগরীর বেশিরভাগ রাজপথ জলমগ্ন। তুমুল বৃষ্টির কারণে জলাবদ্ধতা আর ভোগান্তির চিত্র যেন এতটুকুও বদলায়নি। প্রধান সড়ক থেকে অলিগলি বৃষ্টির পানিতে একাকার। কোথাও ধীরগতির যানবাহন, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও পানি মারিয়ে গন্তব্যে ছুটছেন মানুষ। গুরুতর অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ। বৃষ্টিতে ভিজে জলাবদ্ধতা পেরিয়ে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা, সঙ্গে সময়মতো চিকিৎসা পাওয়া না পাওয়ার অনিশ্চয়তা। নাগরিকের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বছর বছর ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত নগরায়নের বিরূপ ফলাফল কেন বয়ে বেড়াতে হবে? 12 ঘন্টা কি 10 ঘন্টা বৃষ্টি হইলে একেবারে পুরাটা শহর তলিয়ে যায়। আমার মনে হয় সরকারের এই ড্রেনটার উপর খুবই একটা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এই অসুবিধা হচ্ছে, জলাবদ্ধতায় ভরে গেছে, ড্রেন পরিষ্কার নাই, এই বিদায় পানিতে অনেক ভরপুর হয়ে গেছে। ঢাকা শহরে যে অবস্থা, তাতে আমাদের মনে হয় যে আরো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আবহাওয়া অফিস জানিয়েছে, তারা সতর্ক করেছিল কয়েকদিন আগেই এমন তুমুল বৃষ্টি আর লঘুচাপের ফলাফলের বিষয়ে। ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু আমরা গত ৪ তারিখে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জন্য কিন্তু ভারী বর্ষণের একটা সতর্ক সংখ্যা জারি করেছিলাম। এখন কিন্তু দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু 48 ঘন্টা পরে আমরা যেটা দেখি বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পলিথিন ফেলায় সবগুলো ড্রেন বন্ধ করে রাখে,
পানি নিষ্কাশন হয়ে যে যাবে, এই যে এখন আমি এখান থেকে হাইটে আসলাম, এর মধ্যে যে স্পঞ্জ, বড় বড় কাপড় সব দিয়ে ড্রেনের মধ্যে থুয়ে দিছে, তো এগুলো দিয়ে পানি যাবে কিভাবে? সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েন কর্মমুখী মানুষ, জরুরি প্রয়োজনের মানুষ। গণপরিবহন সংকট, জলাবদ্ধতা আর যানজট, 3 সংকটে নাকাল নগরবাসী। কষ্ট অনেক ভোগান্তি হচ্ছে। পানি প্রচুর, 10 নম্বর প্রায় অর্ধেক কোমর অবধি পানি। যে কাজ এগুলো করতে পারতাছি না, তো গাড়িও বন্ধ হয়ে যায়। আজকে পুরা মার্কেট বন্ধ, আজকে পুরা দোকানদারি বন্ধ, অনেক টাকা লস। কঠিন বাস্তবতার মুখে পড়েন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি মানেই তাদের আয় কমে যাওয়া, কাজে বিঘ্ন আর অনিশ্চয়তা। এদিক যাইছিলাম যাতে একটু বৃষ্টি পানি কম লাগে, এদিকে পানি বেশি, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। বৃষ্টি অনেক, টিপি বৃষ্টি, আর রাস্তাঘাটে পানি বেশি, পানি টানি হারে না মামা। ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন স্কুলে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। অতিবৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটাইজেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের চিফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকারের তৎপরতা উল্লেখযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকর ভূমিকা রাখছে না, মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। দুপুরে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী বিতরণ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণ ও দলীয় সভা করবেন তিনি। তার এই সফর ঘিরে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল থেকে সেই প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী আক্তার ফারুক শাহিন। ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। নির্বাচনের পর প্রথমবারের মতো বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরী জুড়ে চলছে একের পর এক স্বাগত মিছিল। সফরকালে এই অঞ্চলের মানুষের চাওয়া পূরণে প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী, এমনই প্রত্যাশা সবার। তিনি প্রধানমন্ত্রী আসছেন প্রথম, এটা আমাদের বরিশালের সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে মনে করি। আমরা আশা করব বরিশালে বিভিন্ন রকমের সমস্যা আছে, 6 লেন আর 4 লেন, কুয়াকাটা পর্যন্ত, এরপরে আমাদের ভৌত অবকাঠামো আছে, আর বিশেষ করে জনস্বার্থে যে সমস্ত উন্নয়ন আমাদের প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে দাবি আমরা করব। নিশ্চয়ই আমাদের মানবিক প্রধানমন্ত্রী বিষয়টা বিবেচনা করবেন। গৌরনদী ও বরিশাল নগরীতে 2টি খালের পাশে গাছ লাগাবেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে যোগ দেবেন সাংগঠনিক সভায়। প্রস্তুতির অংশ হিসেবে এসব এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের ঢেউ জেগেছে নেতাকর্মীদের মধ্যে। বৃক্ষরোপণকে কেন্দ্র করেই উনি করছেন এবং অবশ্যই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মসজিদদের জন্য আমরা কার্ড দিয়েছি। এই প্রোগ্রামের একটা অংশ হিসাবেই দক্ষিণাঞ্চলে আগমন। ঢাকা কুয়াকাটা 6 লেন সড়ক নির্মাণ সহ পূরণ হবে এই অঞ্চলের মানুষের সবগুলো চাওয়া, এমনই দাবি স্থানীয়দের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। দেশের বিভিন্ন স্থানে দর্শক নন্দিত এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে বগুড়ায়। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি কর্পোরেশনের প্রশাসক MR
ইসলাম স্বাধীন জেলা পরিষদের প্রশাসক AKM আহসানুল হক তৈয়ব জাকির উপস্থিত ছিলেন। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল NTVর 24তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় লালমনিরহাটে। এ সময় লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রকুনউদ্দিন বাবুল বলেন, নিরপেক্ষ সংবাদের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে NTV। বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গাইবান্ধায় NTVর 24তম বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন সহ অনেকে উপস্থিত ছিলেন। ভালুকায় কেক কেটে NTVর 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে কোরআন তিলাওয়াত মিলাদ শেষে NTV ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলীর জন্য বিশেষ দোয়া করা হয়। সবার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদ এবং বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার পৃথক জানাজা সম্পন্ন হয়। সংসদ ভবনের জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী পরিষদ ও জাতীয় সংসদের সদস্যরা। আরও জানাচ্ছেন খান আলামিন। গল্পের শেষটা যখন দৃশ্যমান, তখন চিরবিদায় জানাতে জড়ো হন স্বজন আর প্রিয়জনরা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নিথর দেহ জাতীয় পতাকায় অঙ্কিত ফ্রিজার ভ্যানে ধানমন্ডির 12 এর 39 নম্বর ভাড়াবাসার প্রাঙ্গণে। ঢাকার জীবনের শুরু থেকেই যেখানে তার হাজারো স্মৃতির ছোট ছোট গল্প। পরিবারের সদস্য আর স্বজনরা সেই স্মৃতির আলাপেই বিমর্ষ, চোখের জল তো কারো কারো আগেই শুকিয়ে গেছে। বৈরী আবহাওয়ায় প্রিয় জন্মভূমি পঞ্চগড়ে নেওয়া হয়নি জমির উদ্দিনের মরদেহ। যদি তার কোনো কথায়, তার কোনো কাজে আপনারা কি কখনো মর্মাহত হয়ে থাকেন, অনুগ্রহ করে তাকে মাফ করে দিবেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাসার পাশের তাকুয়া জামে মসজিদে। অংশ নেন স্বজন, প্রিয়জন, সহকর্মী আর প্রতিবেশীরা। স্বভাবতই আমরা ওনার অনুপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনীতির অঙ্গনে। তবে একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। আবারও খানিকটা যাত্রাবিরতি সেই 39 নম্বর বাসায়। নিথর দেহের প্রিয় মানুষটিকে শেষ দেখায় চোখ ভেজান কাছের মানুষগুলো। বাড়ি থেকে শেষবারের মতো প্রস্থান, অনন্ত যাত্রায় তার মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনে। বাদ আসর সংসদ ভবন প্রাঙ্গণে দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী পরিষদ ও সংসদ সদস্যরা। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যখন গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন, তখনই সম্পন্ন হয়েছিল সংসদ ভবনের নির্মাণ কাজ। বিদায়ের পালকিতে করে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় সেই জাতীয় সংসদ প্রাঙ্গণে। খান আলামিন, NTV নিউজ, ঢাকা। ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্প দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত সভায় নির্ধারিত সময়সীমার মধ্যে 2টি প্রকল্পই বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তারেক রহমান। চীনের CMAC গ্রুপ আমিনবাজারে এবং দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি মাতোয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এটি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করা হয় সভায়।
এদিকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক ও 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। একই সাথে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের আজকের সকল কার্যক্রম স্থগিত করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সংসদ সদস্যরা। এ সময় তারা বলেন, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আইনাঙ্গন এবং রাজনীতিতে অসামান্য অবদান রেখে গেছেন। কর্মময় জীবনের সব ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন উল্লেখ করে সিনিয়র সংসদ সদস্যরা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করেন। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়, কিন্তু এরপরে তিনি মানুষ। কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমার বয়সের সমান ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। স্পিকার হিসেবে নয়, এখানে আমি তাকে সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি, পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। গোল করতে না পারলেও ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে 10টি অ্যাসিস্টের অনন্য কীর্তি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নেতৃত্বে এখন চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। সেখানে আর্জেন্টাইন সমর্থকদের প্রত্যাশা ও উদযাপন নিয়ে জানাচ্ছেন কুশলী ইয়াসির। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ইংলিশরা। যখনই এই দুই দল বিশ্বকাপের মঞ্চে নামে, তখনই সামনে আসে সেই ম্যারাডোনার হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরির সেই দুটি গোল, এবং সব মিলিয়ে দারুণ এক লড়াই হতে চলেছে সেমিফাইনালে। ভীষণ ভীষণ এক্সাইটেড বিকজ এরা এত চাপে খেলছে আর্জেন্টিনা। সো আই ওয়াজ রিয়েলি ওরিড। সেকেন্ড গোল হওয়ার পর একটু ভালো লাগছে। সো হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। ভামোস আর্জেন্টিনা! নিউ ইয়র্কের রকাফেলার সেন্টারের ফিফা ফ্যান জোন যেন এক টুকরো আর্জেন্টিনা। For a better goal than that. Let's go Argentina, let's go. Vamos Argentina. Pobre, pobre los ingleses. ম্যাকআলিস্টার, আলভারেজ, মার্টিনেজরা আর্জেন্টিনা টানা দ্বিতীয় ট্রফি জয়ের যে স্বপ্ন, সেটি কিন্তু জিয়ে রেখেছে। আর্জেন্টিনা এত দূর পৌঁছেছে, আর আশা করি যে পরবর্তীতে এরকম হবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার। The greatest of all time. We can't lose. We can't lose. খুব আনন্দ করলাম, এখানে অনেক আর্জেন্টিনা আছে, সবাই বাংলাদেশকে ভালোবাসে। 10 জনের সুইজারল্যান্ড একের পর এক চেষ্টা করে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারাতে পারেনি। আর লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল ফিফা বিশ্বকাপের। কুশলী ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।